আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি 52 টিভিতে। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে কথিত বিচারের মাধ্যমে ফাঁসির রায় দিয়া সেই বিচারক মারা গেলেন করোনায় আক্রান্ত হয়ে। সুগম হল ইসরায়েলি সেনাদের বর্বরতা তদন্ত করার পথ। অবশেষে আন্তর্জাতিক অপরাধ আদালতের উপর দিয়া ট্রাম্পের নিষেধাজ্ঞা তুলে নিলেন বাইডেন। আগে কাশ্মীরের স্বায়ত্তশাসন, তারপর বাণিজ্য, ভারতকে সাফ জানিয়ে দিল পাকিস্তান। ভারত সরকারকে এক প্রকার অপমান করল মিয়ানমার। এবং সোমবার 5 এপ্রিল থেকে দেশব্যাপী এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার। কেমন হবে এবারের লকডাউন, তার বিস্তারিত জানতে পুরো ভিডিওর সাথেই থাকুন। ইরাকের সাবেক শাসক সাদ্দাম হোসেনের বিচার কার্য পরিচালনাকারী বিচারক মোহাম্মদ উরেভি আল খলিফা প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। এ তথ্য নিশ্চিত করে ইরাকের শীর্ষ বিচারিক সংস্থা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়, 52 বছর বয়সী মোহাম্মদ উরেভি আল খলিফা করোনা আক্রান্ত হয়ে শারীরিক নানা জটিলতা নিয়ে বাগদাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। উরেভি 1992 সালে বাগদাদ বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জনের পর 2000 সালে সাদ্দাম সরকারই তাকে বিচারক হিসেবে নিয়োগদান করে। কিন্তু তিনি পাদপ্রদীপে তলায় আসেন যখন 2004 সালে তাকে সাদ্দাম সরকারের বিরুদ্ধে গঠিত ট্রাইব্যুনালের একজন তদন্তকারী বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে অবশ্য তিনি সাদ্দাম সরকার কর্তৃক সংগঠিত গণহত্যার প্রধান বিচারক হিসেবে নিযুক্ত হন, যেখানে সাদ্দামের খালাতো ভাই হাসান আল মাজিদ ওরফে কেমিক্যাল আলীও অভিযুক্ত ছিলেন। উরেভি বিচার কার্য চলার সময় সাদ্দামের উত্তপ্ত বাক্য বিনিময়ের কারণে তাকে বেশ কয়েকবার কোর্ট রুম থেকে বের করে দিয়ে আলোচিত হন। এছাড়া ওই সময় তিনি সাদ্দামকে একই কারণে বেশ কয়েক দফায় নির্জন কারাবাসের আদেশও শুনিয়েছিলেন। এবারে ফিলিস্তিনের যুদ্ধাপরাধ প্রসঙ্গ। অবশেষে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি 2 কর্মকর্তার উপর আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নিল প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এর আগে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের যুদ্ধাপরাধ তদন্তের অনুমোদন দেওয়ায় আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি 2 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদালতের উপর আরোপ করা সেই অনভিপ্রেত নিষেধাজ্ঞা গতকাল শুক্রবার প্রত্যাহার করে নিল নতুন বাইডেনের প্রশাসন। এর ফলে ইসরায়েলি সেনাদের বর্বরতা তদন্ত করার পথ আরও সুগম হল আইসিসির জন্য। আইসিসির 120টি সদস্য রাষ্ট্রের তালিকায় যুক্তরাষ্ট্রের নাম নেই। নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রধান আইনজীবী ফেতো বেনসৌদা এবং আদালতের বিচার বিভাগের প্রধান ফাকিসো মোচোচোকোর উপর ট্রাম্প প্রশাসন নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ফিলিস্তিনিদের উপর নির্মম নির্যাতন, গুম, হত্যা ও জোর করে বাড়ি দখলের মতো ইসরায়েলি সেনাদের অপরাধ তদন্তের অনুমতি চেয়েছিলেন ফেতো বেনসৌদা। আর তার এই আবেদন গ্রহণ করে তদন্তের অনুমতি দিয়েছিলেন আদালতের বিচার বিভাগের প্রধান ফাকিসো মোচোচোকো। এ কারণে আইসিসির এই 2 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে ইসরায়েলের পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত ট্রাম্প প্রশাসন। প্রথমে 2019 সালের মার্চে যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা আরোপ করা হয় আইসিসির এই 2 কর্মকর্তার উপর। এর 18 মাস পর যুক্তরাষ্ট্রে তাদের সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেয় ট্রাম্প প্রশাসন। পাকিস্তান সরকার সাফ জানিয়ে দিয়েছে, কাশ্মীরের স্বায়ত্তশাসন ছাড়া ভারতের সাথে কোনো বাণিজ্য নয়। চিরবৈরী প্রতিবেশী ভারত থেকে তুলা এবং চিনি আমদানির মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য পুনরায় শুরুর যে সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান সরকারের অর্থনৈতিক কমিটি, বৃহস্পতিবার তা বাতিল করে দিয়েছে দেশটির মন্ত্রিসভা। ভারত থেকে চিনি ও তুলা আমদানির ঘোষণা দিয়ে 24 ঘণ্টার ব্যবধানে তা প্রত্যাহার করেছে পাকিস্তান। 2 দেশের সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, প্রায় 2 বছর বন্ধ থাকার পর 31 মার্চ পাকিস্তানের অর্থমন্ত্রী আবারও আমদানি শুরুর ঘোষণা দিলেও বেঁকে বসে মন্ত্রিসভা। একদিনের ব্যবধানে আমদানির সিদ্ধান্ত প্রত্যাহার করে ইসলামাবাদের পক্ষ থেকে বলা হয়, কাশ্মীর ইস্যুর সমাধান না হওয়া পর্যন্ত ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না। গত বুধবার পাকিস্তানি অর্থমন্ত্রী হাম্মাদ আজহার এক সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছিলেন, ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার অংশ হিসেবে চিনি ও তুলা আমদানি ফের শুরু করবে তার দেশ। তিনি বলেছিলেন, পাকিস্তানের অর্থনৈতিক সমন্বয় কমিটি বেসরকারিভাবে ভারত থেকে 5 লাখ টন চিনি আমদানির অনুমতি দিয়েছে। এই ঘোষণা 24 ঘণ্টা যেতে না যেতেই বেঁকে বসে দেশটির মন্ত্রিসভা। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ জানান, ভারত জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরিয়ে না দিলে তাদের পক্ষে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব নয়।
জানা গেছে বৈঠকে শেখ রশিদ, মাহমুদ কুরেশি, মানবাধিকার মন্ত্রী শিরিন মাজারি সহ পাকিস্তানের একাধিক প্রভাবশালী মন্ত্রী ভারত থেকে তুলা চিনি আমদানির বিরোধিতা করায় বিষয়টি স্থগিত হয়ে যায়। ভারত শাসিত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের জেরে 2019 সালের আগস্ট থেকে চিরবৈরী ভারত পাকিস্তানের সম্পর্কে আরও অবনতি হয়। সে সময় ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে বরখাস্ত করে পাকিস্তান। ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য, রেল ও বিমান চলাচল বন্ধ করে দেয় তারা। তবে করোনা ভাইরাস মহামারীর মধ্যে গত বছরের মে মাসে ভারত থেকে ঔষধ ও কাঁচামাল আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ইমরান খানের সরকার। পাকিস্তান অ্যাপারেল ফোরামের চেয়ারম্যান জাভেদ বিলওয়ানির মতে ভারত থেকে তুলা আমদানির অনুমতি ছিল পুরোপুরি বাস্তবসম্মত সিদ্ধান্ত এবং এই মুহূর্তে তাদের জন্য এটাই প্রয়োজন। সেই অনুমতি বাতিলের সিদ্ধান্ত দ্রুততম সময়ে পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তিনি। ভারত থেকে তুলা আমদানির সিদ্ধান্ত বাতিলের পরপরই এর দাম বেড়ে গেছে জানিয়ে বিলওয়ানি বলেন, সরকার যদি ভারত থেকে তুলা আমদানির অনুমতি না দেয় তাহলে যেন এর প্রাপ্যতা নিশ্চিত করে। এই সংকটের সমাধান না হলে পাকিস্তানের টেক্সটাইল পণ্য রপ্তানি ব্যাপক হারে কমে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। এবারে ভারত মিয়ানমার প্রসঙ্গ। 14 বছর বয়সী এক রোহিঙ্গা কিশোরী মিয়ানমার থেকে পালিয়ে ভারতে যাওয়ার পর ভারত সরকার ওই কিশোরীকে ফেরত পাঠাতে চাইলে মিয়ানমারের সামরিক সরকার ওই কিশোরীকে গ্রহণ করবে না বলে ভারতকে সরাসরি জানিয়ে দেয়। এতে কিছুটা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে ভারত সরকার। প্রায় 1 বছর আগে ওই কিশোরী পালিয়ে ভারত চলে গেলেও তার পরিবার বর্তমানে বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছে। বৃহস্পতিবার 1 এপ্রিল ওই কিশোরীকে ফেরত পাঠানোর জন্য ভারতের মণিপুর রাজ্যের একটি সীমান্ত শহরে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। এদিকে নয়াদিল্লির এমন পদক্ষেপের কঠোর সমালোচনা করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR সহ অন্যান্য মানবাধিকার সংস্থা ও গোষ্ঠীগুলো। সংবাদ সূত্রে জানা যায়, মিয়ানমার সরকার ভারতকে জানিয়েছে চলমান পরিস্থিতিতে সীমানা খুলে দিয়ে কাউকে গ্রহণ করা সম্ভব নয়। ভারত সরকার শুরু থেকেই রোহিঙ্গাদেরকে দেশটির নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে আসছে। রোহিঙ্গা গণহত্যা শুরু হবার পর থেকে বেশিরভাগ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিলেও অল্প সংখ্যক রোহিঙ্গা ভারতে চলে যায়, কিন্তু ভারত সরকার তাদের আটক করে ফেরত পাঠানোর চেষ্টা চালাচ্ছে। সবশেষ জানিয়ে দিচ্ছি লকডাউন প্রসঙ্গ। সোমবার 5 এপ্রিল থেকে দেশব্যাপী 1 সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার, যার অর্থ ঘরের বাইরে জনসাধারণের চলাচল কঠোরভাবে নিষিদ্ধ করা হচ্ছে। এর আগে 29 মার্চ সরকার কর্তৃক জারি করা 18 দফা নির্দেশনার পরই নতুন পদক্ষেপ হিসেবে আসছে লকডাউনটি। গত 1 মাসে কোভিড-19 আক্রান্ত ও মৃত্যুর ঊর্ধ্বগতি মহামারীর দ্বিতীয় তরঙ্গেরই নির্দেশ দিচ্ছিল, যার ফলে এ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। শনিবার 3 এপ্রিল প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব আহমদ কাইকাউস ঢাকা ট্রিবিউনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, কোভিড-19 এই নতুন তরঙ্গ নিয়ন্ত্রণে কি নির্দেশনা দরকার হবে তা নিয়ে আমরা আলোচনা করছি। আজ বিকালে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে একটি বৈঠকের পর বিষয়গুলো নির্ধারণ করা হবে। তিনি আরও জানান, বৈঠকের পর লকডাউন সংক্রান্ত একটি সঠিক নির্দেশনা ঘোষণা করা হবে। গত বছর আরোপিত সাধারণ ছুটির দিনগুলোর তুলনায় এবারের নতুন লকডাউনটি জনসাধারণের চলাচলকে নিয়ন্ত্রণ করার একটি হাতিয়ার হবে বলে মনে করা হচ্ছে। দীর্ঘ পথে কাউকে যাতায়াত করতে দেয়া হবে না, তবে কর্মকর্তা এবং কর্মীরা লকডাউনের সময় তাদের কর্মস্থলের সঙ্গে যোগাযোগ রাখবেন। এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ঢাকা ট্রিবিউনকে লকডাউনের প্রাথমিক কয়েকটি নির্দেশনা সম্পর্কে জানান। তিনি জানান, সরকারি ও বেসরকারি অফিস এবং আদালত বন্ধ থাকবে। হাসপাতাল, ফায়ার সার্ভিস, থানা, স্থানীয় প্রশাসনের মতো জরুরি পরিষেবা কার্যক্রমগুলো চালু থাকবে। শিল্প ও কলকারখানাগুলো স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশিকা অনুসরণ করে এবং শিফট ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে কাজ চালিয়ে যাবে। তবে কাউকে কর্মক্ষেত্রের বাইরে যেতে দেওয়া হবে না। সব ধরনের ব্যক্তিগত ও গণপরিবহন চলাচল নিয়ন্ত্রণে থাকবে। শুধুমাত্র জরুরি গাড়ি চলাচল করতে দেওয়া হবে। তবে ব্যাংক কার্যক্রম, শপিং মল এবং রাস্তায় জনচলাচলের বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনও ঘোষণা করা হয়নি। উল্লেখ্য, গত বছরের মার্চে করোনা ভাইরাসের বিস্তার রোধে সাধারণ ছুটির ঘোষণার পরপরই নগরবাসী, প্রধানত গার্মেন্টস কারখানা এবং অনানুষ্ঠানিক খাতে শ্রমিকরা শহর ছাড়ার জন্য বাস টার্মিনাল সহ বিভিন্ন যাতায়াত পথে ভিড় করেছিল।